নালন্দা সম্ভবত গুপ্ত সম্রাটের আমলে খ্রিস্টীয় ৫ম শতকে আজকের বিহার রাজ্যে নালন্দা বৌদ্ধবিহার তৈরি হয়েছিল। পরীক্ষা আসতে পারে নালন্দা বৌদ্ধবিহার কোথায় তৈরি হয়েছিল, তখন লিখতে হবে গুপ্ত সম্রাটের আমলে ৫ম শতকে আজকের বিহার রাজ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল। কালে কালে সমগ্র এশিয়ায় নালন্দার শিক্ষা দীক্ষার খ্যাতি ছড়িয়ে পড়ে। হর্ষবর্ধন এবং পাল রাজাদের আমলে নালন্দার শাসকদের সাহায্য পেয়েছিল। স্থানীয় রাজা এবং জমির মালিকেরা তো বটেই, এমনকি সুদূর সুমাত্রা দ্বীপের শাসকও এই মহাবিহারের জন্য সম্পদ দান করেছেন। তা থেকে ছাত্রদের বিনা পয়সায় খাবার, জামা কাপড়, শয্যাদ্রব্য, ওষুধপত্র দেওয়া হতো। সুদূর তিব্বত, চীন, কোরিয়া, মঙ্গোলিয়া থেকে ছাত্ররা এখানে আসতো পড়াশোনার জন্য। তার মধ্যে চীন দেশের ছাত্রদের শিক্ষাদানের জন্য বিশেষ তহবিলের বন্দোবস্ত করা হয়েছিল। হিউয়েনসাং খ্রিস্টীয় ৭ম শতকে এই বিহারেই শিক্ষা লাভ করেছিলেন। কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছাত্রদের এখানে পড়ার সুযোগ পেত। নালন্দার সমৃদ্ধির যুগে ১০,০০০ জন আবাসিক ভিক্ষু এখানে থাকত। নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা জানলাম, ছাত্রদের এখানে বিনা পয়সায় খাবার, জামা কাপড় ছিল, ওষুধপত্র দেওয়া হতো। সুদূর তিব্বত, চীন, কোরিয়া থেকে ছাত্ররা এখানে পড়াশোনা করতে আসতো। তবে চীন দেশ থেকে ছাত্ররা সব থেকে বেশি আসতো। পরীক্ষায় শর্ট প্রশ্ন আসতে পারে, কোথা থেকে বেশি আসতো, তখন লিখতে হবে চীন দেশ থেকে। হিউয়েনসাং কোথা থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন? এই নালন্দা বৌদ্ধবিহার থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন। এখানে কতজন ছাত্র ছিল এবং কতজন শিক্ষক? ১,৫০০ জন ছিল শিক্ষক এবং ৮,৫০০ জন ছিল ছাত্র। ত্রয়োদশ শতক পর্যন্ত এই খ্যাতি বজায় ছিল। কিন্তু তুর্কি আক্রমণকালে এই বিহারটি ধ্বংস হয় এবং ব্যাপক ক্ষতি সাধন হয়েছিল। পরীক্ষা এখান থেকে কিন্তু অসংখ্য শর্ট প্রশ্ন আসতে পারে। কোন কোন রাজার আমলে এই নালন্দা বৌদ্ধবিহার তৈরি হয়েছিল? তখন লিখতে হবে হর্ষবর্ধন এবং পাল রাজাদের আমলে নালন্দা সাহায্য পেয়েছিল। তাছাড়া হিউয়েনসাংয়ের বিবরণীতে কী কী পাওয়া গিয়েছিল আবার একটু ঘুরিয়েও আসতে পারে। এখানে কতজন ছাত্র, কতজন শিক্ষক ছিল, কারা এই নালন্দা বৌদ্ধবিহারটি ধ্বংস করেছিল, তখন লিখতে হবে তুর্কি অভিযানকারীরা এই বৌদ্ধবিহারটি ধ্বংস করেছিল। এখান থেকে আবার টিকাও আসতে পারে। বিক্রমশীল পাল সম্রাট ধর্মপাল খ্রিস্টীয় ৮ম শতকের মগধের উত্তরভাগে গঙ্গার তীরে আধুনিক ভাগলপুর শহরের কাছে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন। কোন সম্রাট বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন? তখন লিখতে হবে পাল সম্রাট ধর্মপাল। পরবর্তী ৫০০ বছর এটি টিকেছিল। এই মহাবিহারে বৌদ্ধ ধর্মচর্চা ও শিক্ষার জন্য ১০০-রও বেশি আচার্য ছিলেন। এই মহাবিহারে কতজন অধ্যক্ষ ছিলেন? ৫০০ বছর এটি টিকেছিল। কত বছর টিকেছিল? তখন লিখতে হবে ৫০০ বছর। এই মহাবিহারে বৌদ্ধ ধর্মচর্চা শিক্ষা লাভ করা হতো। এখানে কতজন আচার্য ছিলেন? এখানে লিখতে হবে এখানে কতজন আচার্য ছিলেন, তখন লিখতে হবে ১০০-রও বেশি আচার্য ছিলেন। সেখান থেকে পড়াশোনার জন্য ছাত্ররা আসতো। সেখানে কী জন্য আসতো? সেখানে পড়াশোনার জন্য ছাত্ররা আসতো। কোথায় আসতো? বিক্রমশীল মহাবীরে। এখানে কী কী শিক্ষা লাভ করা হতো? তখন লিখতে হবে এখানে ব্যাকরণ, তর্কশাস্ত্র, দর্শন ইত্যাদি বিষয়ে পড়াশোনা করা হতো। সর্বোচ্চ ৩,০০০ ছাত্র এখানে পড়তো। পরীক্ষা যদি এসে বিক্রমশীল মহাবীরে কতজন ছাত্র পড়াশোনা করতো, তখন লিখতে হবে ৩,০০০ জন ছাত্র পড়াশোনা করতো। বিনা খরচে তাদের শিক্ষার ব্যবস্থা ছিল। এখানে প্রবেশিক্ষা পরীক্ষা দিয়ে ছাত্রদের ভর্তি হতে হতো। কেমনভাবে ছাত্রদের ভর্তি করানো হতো? প্রবেশিক্ষা পরীক্ষা, অর্থাৎ বৃত্তি পরীক্ষা দিয়ে তারপর সেখানে ভর্তি করা হতো। শিক্ষা শেষে তাদের উপাধি প্রদান করা হতো। বিক্রমশীল ছিল বজ্রদান বৌদ্ধ মতচর্চার একটি বড় কেন্দ্র। এর গ্রন্থাগারে ছিল বহু মূল্যবান পাণ্ডুলিপি। দীপঙ্কর শ্রীগান অর্থাৎ অতীশ, যিনি ছিলেন এই মহাবিহারের অন্যতম মহাচার্য। আচ্ছা, পরীক্ষা আসতে পারে দীপঙ্কর শ্রীগান কে ছিলেন? তখন লিখতে হবে মহাবিহারের একজন আচার্য। এই মহাবিহারকে ত্রয়োদশ শতকে তুর্কি অভিযানকারীরা ধ্বংস করেছিল। বিক্রমশীল মহাবিহারকে কারা ধ্বংস করেছিল? তুর্কি অভিযানকারীরা। কত শতকে? ত্রয়োদশ শতকে। এরপরে প্রশ্ন আসতে পারে পাল যুগের শিল্পরীতিকে কী বলা হয়? তখন লিখতে হবে পাল যুগের শিল্পরীতিকে প্রাচ্য শিল্পরীতি বলা হয়। এই রীতির পূর্বসূরি ছিল গুপ্ত যুগের শিল্পকলা। পাল আমলে স্থাপত্যের মধ্যে ছিল স্তূপ, বিহার এবং মন্দির। পাল আমলে স্থাপত্যের মধ্যে কী কী পড়ে? তখন লিখতে হবে স্তূপ, বিহার, মন্দির। তবে প্রকৃতির কোপে এবং মানুষের রসে এই স্থাপত্য আর বিশেষ কিছু কিন্তু নেই। তারপরের প্রশ্ন উত্তর, পাল রাজত্বে তৈরি স্তূপগুলি শিখরের মধ্যে দেখতে ছিল। বর্তমানে বাংলাদেশের ঢাকা জেলার আশরাফপুর গ্রামে, রাজশাহীর পাহাড়পুরি, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় ভরতপুরি বৌদ্ধবিহার এবং সেখানে স্তূপ পাওয়া গেছে। তবে স্তূপ নির্মাণে বাংলায় কোনো মৌলিক ভাবনার বিকাশ লক্ষ্য করা যায়নি। বিহারগুলি ছিল বৌদ্ধ এবং ভিক্ষুকদের বাসস্থান, অর্থাৎ বৌদ্ধ ধার্মিকদের। বৌদ্ধ জ্ঞানচর্চার কেন্দ্র পাহাড়পুরি সোমপুরি বিহার ছিল পাল আমলের উল্লেখযোগ্য বিহার। পাল আমলের উল্লেখযোগ্য বিহার কী ছিল? তখন লিখতে হবে সোমপুরি বিহার। পাল যুগের মতো সেন যুগীয় বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসার ঘটেনি কিন্তু।
পাল যুগের মতো বৌদ্ধ ধর্মের প্রসার কিন্তু সেন যুগে ঘটেনি। সেন রাজারা ব্রাহ্মণ ধর্মকেই প্রাধান্য দিতেন। ব্রাহ্মণ ধর্মের মধ্যে ছিল বৈদিক ধর্ম এবং পৌরাণিক ধর্ম। এই দুইয়ের মিশ্রণ ঘটেছিল। সেন ধর্মে কী কী দেবতাকে পূজা করা হতো পরীক্ষা যদি আসে তখন লিখতে হবে ইন্দ্র, অগ্নি, কুবের, সূর্য, বৃহস্পতি, গঙ্গা, যমুনা, মাতৃকা, শিব, বিষ্ণুর পুজো করা হতো। সেন রাজাদের মধ্যে লক্ষণ সেন ছিলেন বৈষ্ণব, তবে তার পূর্বসূরীরা ছিলেন শৈব। বৌদ্ধ ধর্মের অস্তিত্ব থাকলেও বৌদ্ধরা আগেরকার যুগের মতো সুযোগ পেত না। ব্রাহ্মণরাই সমাজপতি হিসেবে সুবিধা ভোগ করত।